আজকে জটিল সংখ্যা ক্লাস 11 পার্ট 2। তো আগের পার্টে লাস্ট যেটা করছিলাম সেটা হচ্ছে যে একটি জটিল সংখ্যার মেরু আকার। আজকে শিখব একটি জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বলতে আমরা কি বুঝি। তো একটি জটিল সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করি। একটি জটিল সংখ্যা যদি আমি বলি তাহলে আমরা কিভাবে প্রকাশ করি, z = x + iy। প্রথম পার্টে বলছিলাম একটি জটিল সংখ্যার আকারকে আমরা z = x + iy আকারে প্রকাশ করি, যেখানে x আর y বাস্তব সংখ্যা। যদি আমি এই ছবিটা আঁকি তাহলে এই যে এই পয়েন্টটাকে ধরে নেওয়া হচ্ছে x, y। যদি এই পয়েন্টটা এখানে x, y দেই তাহলে এই যে x এর দিকে এটা x, x' আর এটা হচ্ছে y, y'। মূল বিন্দু এটা। তাহলে এটু হলো x আর এটু হলো y। তাহলে এই বিন্দুটা হয়ে গেল x, y। এবার এখানে যদি আমি পুট করি x = r cos θ আর y = r sin θ, তাহলে এখানে বসালে যে ফর্মটা বা ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটা হচ্ছে মেরু আকার। এখন এই মেরু আকারের r cos θ আর r sin θ নিয়ে দেখো r sin θ বাই হচ্ছে r cos θ যদি আমি বের করি তাহলে এই দিকে পাবো হচ্ছে y/x, কারণ r sin θ মানে y আর r cos θ মানে x। তাহলে r কেটে গেল, sin θ বাই cos θ হয়ে যাবে tan θ। tan θ = y/x। এখানে থিটা কি পাবো? থিটা পাবো হচ্ছে tan ইনভার্স y/x। এই যে থিটা কোণ যে বের হলো, এই কোণকে বা কোণ থিটাকে বলা হয় জটিল সংখ্যার, মনে রাখবে যে জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। হ্যাঁ, অ্যামপ্লিটিউড বা হচ্ছে আর্গুমেন্ট। এটাকে অ্যামপ্লিটিউডও বলে বা হচ্ছে আর্গুমেন্ট। এগুলোর ইংরেজি বাংলা একই জিনিস, আর্গুমেন্ট। হ্যাঁ, একে বলছে কিভাবে প্রকাশ করা হয়। দেখো, অ্যামপ্লিটিউডকে বলছে কোনো একটা জটিল সংখ্যার অ্যামপ্লিটিউডকে AMP/Z, আর আর্গুমেন্টকে ARG/Z। এটা মানে বোঝাচ্ছে অ্যামপ্লিটিউড অফ জেড আর এটা মানে বোঝাচ্ছে অ্যামপ্লিটিউড অফ জেড দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেল? তার মানে আমি বলতে চাচ্ছি থিটাও যা, অ্যামপ্লিটিউড অফ জেডও তাই, আর আর্গুমেন্ট অফ জেডও কিন্তু সেম জিনিস। এইটা মানে বোঝাবে হচ্ছে tan ইনভার্স y/x। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে যে কোনো একটা জটিল সংখ্যা আমার থিটা কোণটা নির্ণয় করতে চাচ্ছি, তাহলে কোন ফর্মুলা ইউজ করব? tan ইনভার্স y/x। তাহলে এখানে থিটাটা কোনটা? থিটাটা হলো এই যে এইটা x অক্ষের থেকে ধনাত্মক দিকে যে কোণটা তৈরি করবে এই কোণটা হলো থিটা। এবার যে এই থিটাটা নির্ণয় করলাম, এই পয়েন্টটা কোন পাদে আছে সেই সাপেক্ষে এই পয়েন্টটা যদি এইখানে থাকে তখন থিটাটা একরকম হবে, এই পয়েন্টটা যদি এইখানে থাকে তখন থিটাটা একরকম হবে, এই পয়েন্টটা যদি এইখানে থাকে তখন থিটাটা একরকম হবে, এই পয়েন্টটা যদি মানে আমি বলতে চাচ্ছি এক্স ওয়াই পয়েন্টটা যদি এইখানে থাকে তখন থিটাটা একরকম কোণ তৈরি করবে। ঠিক আছে, তো সেটা একটা নোটের মতো করে বলে দিই তোমাদের। তো মনে রাখবে এই যে পাত, এই এলাকাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে প্রথম পাত। ত্রিকোণমিতিতে এগুলো কিন্তু আছে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় পাত আর এটা হচ্ছে তৃতীয় পাত আর এটা হচ্ছে চতুর্থ পাত। বলছে কোনো একটা জটিল সংখ্যার পয়েন্টটা যদি প্রথম পাদে থাকে তখন অ্যাঙ্গেলটা আমরা কিভাবে নির্ণয় করব। তার মানে এই যে অ্যাঙ্গেলটা এক্স অক্ষের ধনাত্মক দিকে, এই অ্যাঙ্গেলটা আমি কিভাবে নির্ণয় করব, বোঝা গেছে? তার মানে এটু হলো এক্স, এটু হলো ওয়াই। তাহলে এখানে যে থিটা কোণটা তৈরি হবে সেই থিটা কোণটা আমরা বের করব কিভাবে, একটা ফর্মুলা আছে। বলছে জেড = x + iy জটিল সংখ্যার বলছে x, y। হ্যাঁ, জটিল সংখ্যার এই যে পয়েন্টটা x, y বিন্দুটি প্রথম পাদে যদি থাকে, প্রথম পাদে থাকলে থিটাটা মনে রাখবে একটা ফর্মুলায় বের করব কিভাবে,
ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স, এই ফর্মুলায় বের করবো ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। বোঝা গেল? এই যে বক্সের জিনিসটা মনে রাখবে যে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, জটিল একটা সংখ্যার এক্স ওয়াই পয়েন্টটা, এই পয়েন্টটা যদি প্রথম পাদে থাকে তাহলে থিটাটা এই ফর্মুলায় আমরা বের করব। এবার বলছে যদি দ্বিতীয় পাদে থাকে পয়েন্টটা এক্স কমা ওয়াই, তাহলে দ্বিতীয় পাদে থাকতে গেলে বুঝতেই পারছো এক্স পয়েন্টটাকে নেগেটিভ হতে হবে আর ওয়াইটাকে হতে হবে পজিটিভ, তাই না? দ্বিতীয় পাদে হতে হলে এক্স পয়েন্টটাকে হতে হবে নেগেটিভ আর ওয়াই পয়েন্টটাকে হতে হবে পজিটিভ। তাহলে এইখানে যে অ্যাঙ্গেল তৈরি করবে এক্স অক্ষের সাপেক্ষে, মানে কোন কোণটা বলো তো? এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে থিটাটা আমরা নির্ণয় করব কি করে? ঠিক আছে, তার মানে এখানে বলে দিই যে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই যে জটিল সংখ্যার এক্স কমা ওয়াই বিন্দুটি যদি দ্বিতীয় পাদে থাকে, দ্বিতীয় পাদে থাকলে হচ্ছে থিটাটা নির্ণয় করব হচ্ছে আমরা পাই মাইনাস ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স, এই ফর্মুলা দ্বারা হচ্ছে আমরা থিটাটা কিন্তু নির্ণয় করব। থিটাটা হচ্ছে এই ফর্মুলায় নির্ণয় করব। 3 নম্বর বলছে যে থিটা এই এক্স কমা ওয়াই পয়েন্টটা যদি এইখানে থাকে তখন আমরা অ্যাঙ্গেলটা নির্ণয় করব কি করে? তার মানে এক্স কমা ওয়াই পয়েন্টটা তৃতীয় পদে থাকতে গেলে এক্সকেও নেগেটিভ হতে হবে, ওয়াইকেও নেগেটিভ হতে হবে। তার মানে এই যে কোণটা তৈরি করবে, এবার কোণটা কোন দিকে তৈরি করবে বলছে এইভাবে, মনে রাখবে এক্স অক্ষের নেগেটিভ দিকে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা। তখন এই থিটাটাকে আমরা নির্ণয় করব কি করে? তাহলে বলছে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই যে জটিল সংখ্যার এক্স ওয়াই পয়েন্টটা মনে রাখবে তৃতীয় পাদে যদি থাকে, তোমাদের কিন্তু এই জায়গাটাই ইম্পর্টেন্ট, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ যদি থাকে তখন থিটাটাকে নির্ণয় করব হচ্ছে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স, এই ফর্মুলা দ্বারা কিন্তু আমরা থিটাটা নির্ণয় করব। 4 নাম্বার যে এক্স কমা ওয়াই পয়েন্টটা যদি চতুর্থ পাদে থাকে, এক্স কমা ওয়াই পয়েন্টটা যদি চতুর্থ পাদে থাকে তখন বলছে থিটাটাকে কিভাবে নির্ণয় করব। চতুর্থ পাদে থাকলে বলছে থিটাটাকে নির্ণয় করব মাইনাস সামনে দেব ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স, এই ফর্মুলা দ্বারা কিন্তু নির্ণয় করব। তার মানে থিটাটা কোথায় বলতে আছে? চতুর্থ পাদ। ধরে নাও এই জায়গায় আছে এক্স কমা ওয়াই, চতুর্থ পাদে থাকতে গেলে কি এক্স হতে হবে পজিটিভ আর ওয়াই হতে হবে নেগেটিভ নিচের দিকে। তার মানে থিটাটা কতটুকু এইভাবে আমরা মাপবো, অ্যারো চিহ্নটা দেখো এইদিকে মানে বোঝাচ্ছে নেগেটিভ আর উপর দিকে বোঝাচ্ছে থিটাটা কি পজিটিভ। ঠিক আছে, এই যে কোণগুলো এগুলো কিন্তু পজিটিভ, সরি এগুলো নেগেটিভ আর উপরের দুইটা কিন্তু পজিটিভ। এইবার পরের নোটটা ভালো করে বুঝবে যে জটিল সংখ্যাটা শুধুমাত্র যদি এক্স হয়, ধরে নাও জটিল সংখ্যাটা শুধুমাত্র এক্স হয়, কারণ সমস্ত বাস্তব সংখ্যা একটা জটিল সংখ্যা, সেই এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়, বলছে সেই জটিল সংখ্যার থিটাটা কত হবে? হ্যাঁ, থিটাটা, সেই জটিল সংখ্যার থিটাটা মানে অ্যাম্পলিটিউডটা। দেখো এক্স এর ভ্যালু 0 থেকে বড়, 2, 3, 4, 5, 6 যা কিছু হতে পারে, তখন কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকে পয়েন্টটা বসবে। ধরে নাও তখন এক্স পয়েন্টটা এইখানে আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এক্স কমা 0। তখন অ্যাঙ্গেলটা মনে রাখবে যে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, কারণ যখন এক্স কমা ওয়াই পয়েন্টটা এইখানে ছিল তখন অ্যাঙ্গেলটা নিশ্চয়ই 0 ডিগ্রির থেকে বড় হয়েছিল। তখন ধীরে 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 যদি এক্স অক্ষের উপর আসে তখন অ্যাঙ্গেলটা কত তৈরি করবে? অ্যাঙ্গেলটা একদম 0 ডিগ্রি তৈরি করবে। এবার জেড ইজ ইকুয়াল টু এক্স, কিন্তু এক্সটা বলছে নেগেটিভ, সেই জটিল সংখ্যার থিটাটা কত হবে? সেই জটিল সংখ্যার থিটাটা এক্স যদি নেগেটিভ হয় তার মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকে পয়েন্টটা বসবে। তার মানে বলতে যাচ্ছে যদি -1, -2, -3, -4 হয় তখন বিন্দুটা নিশ্চয়ই এই জায়গাগুলোই থাকবে। এই জায়গায় যদি হয় তার মানে এটা কি হবে? -x,0 এই পয়েন্টটা, তখন অ্যাঙ্গেলটা দেখো তো কত হবে? অ্যাঙ্গেলটা কত হবে এখানে? অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে পাই, মানে 180 ডিগ্রি। তার মানে এটা হয়ে গেল পাই। বোঝা গেছে? এইবার 7 নম্বর, জেড ইজ ইকুয়াল টু ধরে নাও বাস্তব অংশটা নেই, আই ওয়াই জাতীয় আছে, তাহলে এটাও তো একটা জটিল সংখ্যা, এটাও জটিল সংখ্যা, এটাও জটিল সংখ্যা। এখানে বলছে ওয়াইটা গ্রেটার দেন 0, সেই জটিল সংখ্যার থিটাটা কত হবে? ভালো করে বোঝো, জটিল সংখ্যার ওয়াইটা 0 থেকে বড়, তাহলে ওয়াই মানে হচ্ছে এখানে আই ওয়াই ইমাজিনারি পার্ট, তাহলে ইমাজিনারি পার্ট পজিটিভ দিকে আছে, এই জায়গাটায় আছে,
তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 0,y। তাহলে এখানে দেখো তো কত কোণ তৈরি করছে এই জায়গাটায়, তাহলে গোটাটা কত কোণ তৈরি করবে, 90 ডিগ্রি। তাহলে এটা মনে রাখবে যে π/2। ঠিক আছে, এইবার 8 নাম্বার বলছে যে z = iy, কিন্তু বলে দিলাম যে ওয়াইটা হচ্ছে নেগেটিভ, তখন থিটাটা কত হবে, থিটাটা তখন কত হবে, থিটাটা এই জায়গায় পয়েন্টটা আছে, এই জায়গায় পয়েন্টটা মানে 0,-y। তখন আমরা যেহেতু নেগেটিভ দিকে মাপবো, সেক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেলটা হয়ে যাবে তোমার -90 ডিগ্রি বা π/2। এই জাতীয় জিনিসগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, আমি কতগুলো উদাহরণ দিচ্ছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো একটা উদাহরণ করে তাহলে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হবে। এখানে অনেকগুলো জটিল সংখ্যা নিলাম, দেখো অনেকগুলো জটিল সংখ্যা নিলাম, সেই জটিল সংখ্যাগুলোর কি বের করতে বলছে, অ্যামপ্লিটিউড, মানে তোমাকে থিটাটা নির্ণয় করতে বলছে। এক এক করে আসি। তাহলে 1 নম্বরের ক্ষেত্রে কি আছে, z = 1 + i। তাহলে দেখো এটা x + iy আকারে আছে। তাহলে বলো এখানে x কত, x আর y পয়েন্ট আমার লাগে, x বলতে এখানে 1, y বলতে কত, এটা 1। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা কোথায় আছে, বিন্দুটি আমি বলতে পারি যে প্রথম পাদে আছে। বিন্দুটি কোথায় আছে, প্রথম পাদে, প্রথম পাদে অবস্থিত। প্রথমে বিন্দুটাকে বুঝতে হবে যে কোন পাদে অবস্থিত আছে। তাহলে বুঝে গেলাম যে এই বিন্দুটা প্রথম পাদে অবস্থিত। বুঝতে পারছো কেন প্রথম পাদে বললাম, কারণ 1,1 যে বিন্দুটা যদি আমি এখানে বসাই গ্রাফে, তাহলে দেখতে পাবেন যে এই বিন্দুটা 1,1 মানে বোঝাবে যে এইদিকে গেল 1, উপরে গেল 1। তার মানে এই যে বিন্দুটা, সেই বিন্দুটার কথা বলছি আমি 1,1। তাহলে আমার এই কোণটা লাগবে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকে এই যে থিটাটা লাগে। এবার তাহলে থিটাটা আমরা কিভাবে বের করি, অতএব থিটাটা লাগবে, থিটাটা আমরা কিভাবে বের করি, tan ইনভার্স মড দেই y/x, এই ফর্মুলায় বের করি। তাহলে এখানে y বলতে কত, y বলতে এখানে 1 আর x বলতে 1। তাহলে মড 1 এর নিচে 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 হবে। তাহলে মড সবসময় কোনো একটা সংখ্যাকে কি করে, পজিটিভ করে, সেই জন্য tan ইনভার্স এটা হয়ে যাবে তোমার 1। এবার দেখো এই 1টাকে তুলবো, হ্যাঁ 1টাকে তুলবো, সেই tan ইনভার্সটাকে আমরা কাটার জন্য এই 1কে কি লিখতে পারি, tan π/4। π/4 মানে কি, π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে কিন্তু 1। তাহলে 1 এর জায়গায় আমি tan 45 ডিগ্রি লিখতে পারি। tan আর tan ইনভার্স কেটে গেল, তাহলে থিটার ভ্যালুটা হয়ে গেল 45 ডিগ্রি। ঠিক আছে, থিটার ভ্যালুটা হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে এই যে জটিল সংখ্যাটার অ্যামপ্লিটিউড বা থিটাটা বের হয়ে গেল কিন্তু 45 ডিগ্রি। বোঝা গেছে? নেক্সট জটিল সংখ্যাটা আসি। জটিল সংখ্যাটা কি আছে, z = -i + i। তাহলে z কি আছে, -1 প্লাস হচ্ছে i। যদি আমি এটা x + i আকারে লিখি, তাহলে দেখো এখানে x, y, x বলতে কত, এখানে -1 আর y বলতে 1। তাহলে এই যে বিন্দুটি প্রথমে বুঝতে হবে যে কোন পাদে আছে। বিন্দুটি দেখো দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে অবস্থিত। যদি দ্বিতীয় পাদে অবস্থিত হয়, তাহলে আমরা থিটাটাকে কিভাবে নির্ণয় করি, থিটাটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স মড y/x। বুঝতে পারলে এটা কেন দ্বিতীয় পাদে অবস্থিত, কারণ এদিকে এই যে -1 এদিকে গেছে আর 1 হচ্ছে উপরে, তাহলে এই বিন্দুটা -1,1, তাহলে দ্বিতীয় পাদে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার লাগে, সেই অ্যাঙ্গেলটা থিটা কিভাবে নির্ণয় করবো, পাই মাইনাস tan ইনভার্স y/x। তাহলে পাই মাইনাস tan ইনভার্স y এর ভ্যালু কত, y এর ভ্যালু বলতে এখানে বোঝাচ্ছে 1 আর x এর ভ্যালু -1। তাহলে পাই মাইনাস tan ইনভার্স, দেখো এখানে -1 থাকবে, তো মড সবসময় কি করবে, পজিটিভ করে দেবে। তাহলে মড -1 সবসময় কি লেখা যায়, 1 লেখা যায়। তাহলে এখানে 1 লিখতে পারি। আগের মতো এই জায়গাটা আমি লিখতে পারি 1 এর জায়গায় tan 45 ডিগ্রি। tan আর tan ইনভার্স কেটে গিয়ে থাকবে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে কি লেখা যাবে যে 4 লসাগু, 4 পাই থেকে পাই বাদ, তার মানে 3 π/4। তাহলে এই জটিল সংখ্যাটার অ্যামপ্লিটিউড হচ্ছে 3 π/4। আশা করি বুঝতে পারছো। পরের জটিল সংখ্যাটা দেখো, z = -1 - i। 3 নাম্বারটা z = -1 - i। তাহলে এটার আমার আকারটা কি, x + iy। তাহলে এখানে যদি বলি যে x, y বলতে কত, x বলতে -1, y বলতে -1। তাহলে দেখো তো এই যে বিন্দুটা কোন পাদে অবস্থিত আছে, -1, তার মানে এই দিকে যাবে, -1 নিচের দিকে, তাহলে এই যে বিন্দুটা -1, -1,
এইখানে আছে। তাহলে এবার এই সাইডটায় থাকলে এইভাবে অ্যাঙ্গেলটা নির্ণয় করব। তাহলে বলছি যে এই বিন্দুটি প্রথমে বুঝতে হবে যে কোথায় আছে, ঠিক আছে। আমি এখান থেকে বলতে পারি যে এই বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত। তৃতীয় পাদে অবস্থিত হওয়ার দরুন থিটাটাকে আমরা নির্ণয় করব -পাই প্লাস ট্যান ইনভার্স মড y/x। তাহলে -পাই প্লাস ট্যান ইনভার্স y এর ভ্যালু -1, x এর ভ্যালু -1, মাইনাস মাইনাস কাটলো, ব্র্যাকেটের এখানে মডের ভিতর 1 থাকলো, তারপর -পাই প্লাস ট্যান ইনভার্স এখানে কত থাকবে 1 থাকবে। তাহলে -পাই প্লাস ট্যান ইনভার্স 1 এর জায়গায় আমি লিখতে পারি ট্যান পাই/4, তাহলে -পাই প্লাস পাই/4। তাহলে 4 যদি আমি লসাগু নেই -4 পাই প্লাস পাই, তার মানে -3 পাই/4, ঠিক আছে। নেক্সট জটিল সংখ্যাটায় যাই, কি আছে z = 1 - i, তার মানে এটা কিভাবে লেখা যায় x + iy। তাহলে দেখো x, y বিন্দুটা কত, x বলতে এখানে 1, y বলতে -1। তাহলে এই যে বিন্দু, সেই বিন্দুটা কোন পাদে অবস্থিত বলছে, বিন্দুটি দেখো গ্রাফে বসালে বুঝতে পারবে। 1 বলতে এই সাইডটায় যাবে, -1 বলতে নিচের দিকে, তার মানে এই যে বিন্দুটা, সেই বিন্দুটা 1, -1, বোঝা গেছে। তাহলে এখানে অ্যাঙ্গেলটা, এই যে থিটা অ্যাঙ্গেলটা, সেই থিটাটা কোথায় কত হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে বিন্দুটি বুঝতেই পারছি যে চতুর্থ পাদে অবস্থিত। সেই চতুর্থ পাদে অবস্থিত হওয়ার জন্য থিটাটাকে আমরা নির্ণয় করব -tan ইনভার্স মড y/x এই ফর্মুলা দ্বারা। তাহলে -tan ইনভার্স y এর ভ্যালুটা -1, x বলতে এখানে 1, তাহলে এখানে মডের ভিতর কি থাকছে -1, আর মড সবসময় কোনো একটা সংখ্যাকে কি করে দেয়, পজিটিভ করে দেয়। তাহলে tan ইনভার্স এখানে 1 পড়ে থাকবে, তাহলে tan ইনভার্স 1 এর জায়গায় আমি লিখতে পারি tan পাই/4। তাহলে tan ইনভার্স কেটে গিয়ে এখানে পড়ে থাকবে হচ্ছে -পাই/4। তাহলে এই যে জটিল সংখ্যাটা, সেই জটিল সংখ্যার কিন্তু অ্যামপ্লিটিউড বা হচ্ছে থিটাটা, সেটা কিন্তু -45 ডিগ্রি, বোঝা গেছে। নেক্সট জটিল সংখ্যাটা আসি। নেক্সট জটিল সংখ্যাটা কি আছে, z = 1। তাহলে এটা দেখো x + iy। এই যে x + iy, আমি যদি বলি যে x, y কোথায়, তাহলে x, y বলতে x বলতে 1, y বলতে কত 0। এই বিন্দুটি কোথায় আছে দেখো, কোন পাদে আছে, এই বিন্দুটি কোথায় আছে। তাহলে গ্রাফ আঁকি, এটা হচ্ছে x, এটা হলো x ড্যাশ, আর এটা হচ্ছে y ড্যাশ। আমরা যখন কোনো বিন্দু স্থানাঙ্ক বসাই, তাহলে প্রথমে আমরা x কাউন্ট করি, x এর ভ্যালু কত 1 এইখানটায়, আর এবার y তো 0, তার মানে এই বিন্দুটা হয়ে গেল 1, 0। তাহলে কোনো পাদে নাই x অক্ষের ধনাত্মক দিকে, উপরে x অক্ষের উপরে আছে কিন্তু ধনাত্মক দিকে, এই বিন্দুটি x অক্ষের উপর, কিন্তু এখানে কি ধনাত্মক উপর অবস্থিত। তাহলে x অক্ষের ধনাত্মক দিকে যদি অবস্থিত হয় এবং উপরে অবস্থিত হয়, তাহলে একদম থিটাটা কত হয়ে যাবে 0 ডিগ্রি। এখানে আর নির্ণয় করার প্রয়োজন নেই যে tan ইনভার্স y/x, ওটা নির্ণয় করার প্রয়োজন নেই। আমি বলে দিয়েছিলাম যে x1 পয়েন্টটা এখানে থাকলে থিটাটা ডাইরেক্ট কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। পয়েন্টটা কি আছে, z = -1। তাহলে এটাকে যদি আমি x + iy আকারে লিখি, তাহলে এখানে x, y বিন্দুটি আমি যদি নির্ণয় করি, x বলতে -1, y বলতে 0, তাহলে এই বিন্দুটা দেখতে হবে যে কোন পাদে অবস্থিত বা কোন অক্ষের উপর অবস্থিত। তাহলে যদি আমি এখানে ছবি আঁকি, তাহলে দেখো এইটা হয়ে গেল x ড্যাশ, এটা x, এটা y, এটা হচ্ছে y ড্যাশ। তাহলে এই যে -1 এই সাইডটায় কাউন্ট হবে, তারপরে 0, y এর ভ্যালু তো 0, তার মানে এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে গেল -1, 0। তাহলে এইখানে দেখো থিটাটা নির্ণয় করব, x অক্ষ থেকে আমরা মাপি, তাহলে থিটাটা যদি নির্ণয় করি, তাহলে এই বিন্দুটি প্রথমে বুঝতে হবে যে x অক্ষের উপর আছে, কিন্তু এটা কোন দিকে, x অক্ষের উপর, কিন্তু এটা বলতে পারি যে ঋণাত্মক দিকে অবস্থিত। তাহলে এখানে থিটাটা কত হয়ে যাবে, π/180। ডাইরেক্ট বলছিলাম যে এখানে যখন থাকবে তখন এটা পাই হয়ে যাবে বা 180 হয়ে যাবে। 7 নাম্বার, z = বলছে 2i। তাহলে এটা যদি আমি x + iy ফর্মে লিখি, x বলতে এখানে কত, x বলতে এখানে কিছু নেই মানে 0, y বলতে 2। এই বিন্দুটি কোথায় আগে আছে এটা দেখতে হবে যে কোন পাদে অবস্থিত। বিন্দুটি দেখো 0, 2, 0, x এর ভ্যালু 0, তার মানে কাউন্ট হবে একদম মূল বিন্দুতে।
তারপর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2, ওয়াইয়ের ভ্যালু 2, এবার কিন্তু পজিটিভ আছে, তাহলে বিন্দুটি কোথায় যাবে? বিন্দুটি একদম ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে 0,2। তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে এই থিটা কোণটা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর আছে কিন্তু ধনাত্মক দিকে, তাই না? ধনাত্মক অবস্থিত, সেক্ষেত্রে দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে থিটাটাকে কত হতে হবে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি হতে হবে, থিটাটা নিশ্চয় 90 ডিগ্রি হতে হবে। পয়েন্টটার ক্ষেত্রে দেখো 8 নাম্বার, যে জেড ইজ ইকুয়াল টু -2i আছে, তাহলে এখানে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এক্স বলতে এখানে কিছু নেই মানে 0, ওয়াই বলতে -2। এই যে বিন্দুটি কোথায় আছে? এই যে মূল বিন্দু, এখানে এক্সটা কাউন্ট হবে 0 আর ওয়াইটা হচ্ছে -2, নিচের দিকে আসবে, তাহলে 0, -2, তাহলে এই বিন্দুটা এখানে থাকলে এই থিটাটা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে ওয়াই অক্ষের উপর আসে কিন্তু কি ঋণাত্মক দিকে, ওয়াই অক্ষের উপর কিন্তু বলছে ঋণাত্মক অবস্থিত, আর তাহলে থিটাটা বলছিলাম যে মাইনাস কত হয়ে যাবে? 90 ডিগ্রি, নিচের দিকে ধরুন 90 ডিগ্রি, বুঝতে পারছে? এইটা হচ্ছে এর উপর থাকলে +90 ডিগ্রি আর নিচে যদি থাকে তাহলে -90 ডিগ্রি, মনে রাখবে এটা, ঠিক আছে? নেক্সট যে জিনিসটা জানতে হবে সেটা হলো একের ঘনমূল নির্ণয়। একের ঘনমূল নির্ণয় মানে তোমাকে বলতে যাচ্ছে যে ধরো তোমাকে আমি বললাম যে এককে বর্গ করলে কত পাবে, তাহলে 1, একের পাওয়ার 3 সেটাও কত হয়ে যাবে? 1। তাহলে এখানে বলছে যে একের ঘনমূল মানে কি বলতো? কিউব রুট অফ 1, কিউব রুট অফ 1 মানে একের পাওয়ার যদি 1/3 হয় তাহলে সেই একটার ঘনমূল কত সেটা আমরা ধরে নিচ্ছি, যে একের ঘনমূল মানে একের পাওয়ার যদি 1/3 হয় সেটা আমরা ধরে নিচ্ছি এক্স। এই এক্স এর ভ্যালুটা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো আমরা কি করব, যে একের ঘনমূল নির্ণয় করার জন্য আমি যে এক্স ধরে নিলাম উভয় দিকে আমরা ঘন করব, মানে পাওয়ারে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে এই সাইডটা এই দিকে লিখি, তার মানে এক্স এর পাওয়ার 3, আর এখানে এই যে 1/3 সাথে 3টা কেটে গিয়ে 1 হয়ে যাবে। তাহলে এবার আমার এক্স এর ভ্যালু নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে এক্স এর পাওয়ার হাইয়েস্ট কত হলো? 3, তার মানে বুঝতে হবে যে এক্স এর কয়টা ভ্যালু আছে? 3টা। আমরা যখন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করছিলাম তখন ক্লাস 10-এ কথা মনে করো, যে ax² + bx + c = 0, এখানে a b c হচ্ছে ধ্রুবক, কিন্তু এর ভ্যালুটা যে 0 না, যদি 0 না হয় তাহলে x এর সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে x এর সর্বোচ্চ ঘাত 2 এর জন্য x এর কয়টা ভ্যালু পাইছিলাম? 2টা। এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? 3, সেজন্য x এর কয়টা ভ্যালু পাবো? 3টা। এইবার x³ আর এই 1টাকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে -1 হলো। তাহলে 1 এর পাওয়ার যদি 3 দেই কোনো অসুবিধা নেই, কারণ 1 এর পাওয়ার 3 সবসময় কত হয়ে যায়? 1 হয়ে যায়, = 0। তাহলে এখানে আমাদের ফর্মুলা ইউজ হবে a³ - b³ এর ফর্মুলা। তাহলে a³ - b³ এর ফর্মুলা a - b x² + xy বলতে x × 1 + y² বলতে 1² = 0, x - 1 x² + x + হচ্ছে 1 = 0। এখানে x এর ভ্যালুগুলো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে হয় x - 1 = 0, অথবা এখানে x² + x + 1 = 0। তার মানে একটা ভ্যালু পেয়ে গেলাম যে x এর ভ্যালু 1 হবে। এবার আমার আরো x এর দুইটা ভ্যালু দরকার, তো শ্রীধর আচার্য এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো মিডল টার্ম ফ্যাক্টর তো যাচ্ছে না, তাহলে শ্রীধর আচার্য সূত্র যদি আমরা এই ফর্মুলার ক্ষেত্রে ইউজ করি তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল? -b ± √b² - 4ac বাই হচ্ছে 2a। তাহলে এখানে দেখো b বলতে 1 বোঝাচ্ছে, তাহলে -b ± b² বলতে 1² -4, a বলতে এখানে 1, c বলতে 1, বাই হচ্ছে 2 × a বলতে 1। কি পাচ্ছি এখানে? -1 ± √1 - 4 এর সাথে 1 গুণ আছে 4, বাই হচ্ছে 2। তাহলে এখানে কি পেলাম? -1 ± √, দেখো -3, বাই হচ্ছে 2।
তাহলে -1 প্লাস মাইনাস, এই যে রুটের ভিতর -3 লেখা যায় √1 ইন্টু √3 বাই হচ্ছে 2। তাহলে √1 মানে হচ্ছে i, মানে আয়োটা বা √3 বাই হচ্ছে 2। তাহলে এখানে x এর দুইটা ভ্যালু পেলাম। x এর একটা ভ্যালু পেলাম হচ্ছে -1 প্লাস i√3 বাই হচ্ছে 2, আর একটা ভ্যালু পেলাম -1 মাইনাস i√3 বাই হচ্ছে 2। এই যে -1 প্লাস i√3 বাই 2, এই ভ্যালুটাকে বলছে ওমেগা। এটা মনে রাখবে, ওমেগা, ডাব্লু না, ডাব্লুর মতো দেখতে ডাব্লু না, ডাব্লুর মতো দেখতে কিন্তু ডাব্লু না, একটু দেখো বাঁকানো। আর এটা বলছে ওমেগা স্কোয়ার। কি বললাম এখানে লিখে নিবে, এইটাকে আমরা বলবো হচ্ছে ওমেগা। ওমেগা। এই যে এক্স এর দুইটা ভ্যালু পেলাম এখানে, আর এক্স এর একটা ভ্যালু পেলাম হচ্ছে এখানে। এই যে এক্স এর তিনটা যে ভ্যালু পেলাম সেটাই বলছে একের ঘনমূল। একের ঘনমূল, তাহলে কি কি পেলাম? একের ঘনমূল নির্ণয় করতে চাচ্ছি, তাহলে একের ঘনমূল পেলাম হচ্ছে, একটা হচ্ছে 1, আর একটা হলো ওমেগা, আর একটা হলো ওমেগা স্কোয়ার। যেখানে মনে রাখবে যে ওমেগা আর ওমেগা স্কোয়ারকে একের ঘনমূল বলবো, কিন্তু এগুলো কাল্পনিক ঘনমূল। যেখানে মনে রাখবে ওমেগাটা হচ্ছে এর ভ্যালু কত, -1 প্লাস i√3 বাই হচ্ছে 2, যা একের কাল্পনিক ঘনমূল, তাই না? কাল্পনিক ঘনমূল কার? ঘনমূল একের। আর ওমেগা স্কোয়ারটাও তাই, মনে রাখবে -1 মাইনাস i√3, জাস্ট এইখানে চেঞ্জ হবে, একটা প্লাস একটা কাল্পনিক ঘনমূল কার? একের। এবার একটা নোট আছে, তাহলে এই জায়গাটা মনে রাখবে যে একের যে ঘনমূল সেটা হচ্ছে 1 ওমেগা আর হচ্ছে ওমেগা স্কোয়ার। তো নোটটা খুব ভালো করে মনে রাখবে, যে নোটে বলছে যে 1 নাম্বার 1 প্লাস ওমেগা আর ওমেগা স্কোয়ারকে যোগ করলে আমরা 0 পাবো। আর 2 নাম্বার নোট বলছে যে ওমেগা কিউ সবসময় 1 হয়। ঠিক আছে, ওমেগা কিউ সবসময় 1 হয়। এবার একটা দুইটা প্রমাণ করি। এক নাম্বার প্রমাণটা করি, প্রুফ 1। কি বলছে? 1 প্লাস ওমেগা আর ওমেগা স্কোয়ার যোগফলটা আমার 1 দেখাতে হবে, সরি 0 দেখাতে হবে। তাহলে 1 কে 1 এ রাখলাম। ওমেগার ভ্যালুটা একটু আগে বললাম যে -1 প্লাস i√3 বাই হচ্ছে 2, আর ওমেগা স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে -1 মাইনাস i√3 বাই হচ্ছে 2। এবার এই জায়গাটা আমরা সেপারেট করে দিচ্ছি। দেখো 1 প্লাস, এখানে কি হবে, -1/2 লিখতে পারি, তাহলে -1/2 প্লাস i√3 বাই হচ্ছে 2, এখানে প্লাস দিলাম। এখানে কি আমি লিখতে পারি -½ মাইনাস i√3 বাই হচ্ছে 2। তো এখানে দেখো এই যে প্লাস i√3/2, i√3/2, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -½ যদি আমি যোগ করি তাহলে -1 হয়ে যাবে। তাহলে +1 -1 কেটে গিয়ে কত হয়ে যাবে? 0। তার মানে আমি কি পাচ্ছি? 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই তিনটার যোগ করলে আমরা সবসময় কত পাবো? 0 পাবো। ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে ওমেগা কিউব মানে হচ্ছে 1। প্রুফ 2। 2 নাম্বার ওমেগা কিউব। আচ্ছা, ওমেগা কিউবকে লিখতে পারি ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগার ভ্যালু কত? -1 প্লাস i√3 বাই হচ্ছে 2 ইন্টু -1 মাইনাস i√3 বাই হচ্ছে 2। তাহলে নিচে নিচে 2 2 গুণ করলে 4। এখানে দেখো উপরের দিকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ফর্মুলা ইউজ হয়েছে। তাহলে এখানে ফর্মুলা কি জানি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে i√3 তার স্কোয়ার, -1 এর স্কোয়ার বলতে 1, মাইনাস i² √3 স্কোয়ার মানে 3 বাই হচ্ছে কত? 4। তাহলে i² মানে -1, তাহলে -1 এখানে হয়ে গেল প্লাস, তাহলে 1 প্লাস 3/4, তাহলে উপরে হয়ে গেল 3 প্লাস 1 মানে 4/4 হয়ে গেল কত? 1। তার মানে ওমেগা কিউব হয়ে গেল হচ্ছে 1। ঠিক আছে, আজকে দুইটা নোট লিখে দিব, সেই দুইটা নোট করে আসবে, তাহলে কিন্তু পরের দিন আমরা প্রশ্নগুলো সলভ করব। ঠিক আছে, তারপরে আরও একটা সূত্র আছে, তারপর সেই সূত্রগুলো শিখে আরও কিছু অঙ্ক করব। তো আজকের নোটটা দেখো আমরা কি জানি যে আয়োটার ভ্যালুটা হচ্ছে -1। যখনই আমি i² এর ভ্যালু বের করতে বলবো তখন কত হয়ে যাবে? -1 হয়ে যাবে। i⁻³ তখন কত হয়ে যাবে? i² ইন্টু কত? i লেখা যায়, i² মানে তো -1, তখন -1 এর সাথে i গুণ করলে -i। এবার আমি যদি বলি যে i⁴ কত? i⁴ মানে লেখা যায় i² ইন্টু i²।
তার মানে হয়ে যাবে -1 ইন্টু -1, তখন হয়ে গেল কত 1। আই এর পাওয়ার হচ্ছে 5, তার মানে i⁴ ইন্টু আই টু দি পাওয়ার 4 মানে 1, আর আই তো আই রাখবো, তাহলে আই এর সাথে 1 গুণ করলে i⁵ মানে হচ্ছে কত 1। যখনই আই এর পাওয়ার 3 এর বেশি হয়ে যাবে, মনে রাখবে যখনই আই এর পাওয়ার 3 এর বেশি হয়ে যাবে, আই এর পাওয়ার যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে সবসময় 4 দিয়ে ভাগ করে, তার মানে বলতে চাইছে এই 4 নাম্বার থেকে যখনই আই এর পাওয়ার 3 এর বেশি হয়ে যাবে 4, সেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করবে। ভাগ করলে দেখো ভাগফল হয়ে যাবে তোমার 1 আর ভাগশেষ হয়ে যাবে 0। তো এই যে আই এর পাওয়ার 4 এইভাবে বের না করে আমি কি এখানে ইমপ্লাইজ করতে পারি আই এর পাওয়ার 4টাকে আই এর পাওয়ার 4 প্লাস 0 লেখা যায়। এইবার আই এর পাওয়ার 4 প্লাস 0 মানে আমি বলতে চাচ্ছি এই দুইটা সংখ্যা গুণ করবে, এই দুইটা সংখ্যা গুণ করবে, হ্যাঁ এই দুটো 4 এর সাথে 1 গুণ করলে 4, আর এখানে যোগ ভাগশেষ লিখে দিবে। তো আই এর পাওয়ার এই যে ভাগশেষটা যেটা থাকবে সেটা বের করবে। তাহলে আই এর পাওয়ার 0, আমরা জানি কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা কত হয়ে যায় 1, তাহলে ডাইরেক্ট কিন্তু আই এর পাওয়ার 4 এইভাবে বের করতে পারি। আই এর পাওয়ার 5 এইভাবে বের না করে আমি কি বললাম, আই এর পাওয়ার যখন 3 এর বেশি হবে সেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করবে, ভাগ করলে ভাগফল হয়ে যাবে 1 আর ভাগশেষ হয়ে যাবে তোমার 1। তাহলে আই এর পাওয়ার 5 কে আমি এইভাবে লিখতে পারি, আই এর পাওয়ার 5, তো আই এর পাওয়ার 5 কে আমি লিখতে পারি 4 এর সাথে 1 গুণ করলে হয়ে যাবে 4 প্লাস 1। তাহলে আই এর পাওয়ার কি করে দিবে, ভাগশেষটা নিবে, ভাগশেষটা, তখন আই এর পাওয়ার ভাগশেষ মানে আই এর পাওয়ার 1 মানে কত, ডাইরেক্ট 1, এইটা বের হবে, ডাইরেক্ট আই বের হবে। এবার যদি বলি আমি আই এর পাওয়ার 6 বের করো, তাহলে আই এর পাওয়ার 6 মানে 6 কে 4 দিয়ে ভাগ করবে, তাহলে ভাগফল হয়ে যাবে 1, ভাগশেষ হয়ে যাবে 2। তাহলে এখানে কিভাবে লিখতে পারি, আই এর পাওয়ার 6 কে 4 ইন্টু 1, তার মানে 4 প্লাস 2 এইভাবে লিখতে পারি। তার মানে আই এর পাওয়ার দেখো 2 লেখা যায়, আই স্কোয়ার মানে আবার কত, এই যে -1। এবার যদি বলি যে তোমাদের ডট 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 করে দিয়ে বললাম যে আই এর পাওয়ার 100 বের করো, তো আই এর পাওয়ার 100কে তখন তোমরা কত দিয়ে 4 দিয়ে ভাগ করবে, 4 25 100, তাহলে ভাগশেষ হয়ে গেল তোমার 0। তার মানে আই এর পাওয়ার আমি লিখতে পারি 4 এর সাথে 25 গুণ প্লাস 0 ভাগশেষে, তাই আই এর পাওয়ার ভাগশেষ বলতে 0 কত হয়ে গেল 1। তাহলে আই এর পাওয়ার 100 সবসময় 1 হয়, তাহলে যে পাওয়ারে থাক 4 দিয়ে ভাগ করে এভাবে বের করবে। আর বলছে নোট বি, নোট বি আমরা ওমেগার ভ্যালু জানি, ওমেগা স্কোয়ারের ভ্যালু জানি, আর ওমেগা কিউবের ভ্যালুও জানি, তাই তো। ওমেগা কিউব মানে কত 1। এবার যদি আমি তোমাকে বলি যে ওমেগার পাওয়ার হচ্ছে 4 বের করো, তুমি কিভাবে করবে, ওমেগার পাওয়ার 3 ইন্টু ওমেগা, ওমেগার পাওয়ার 3 মানে হচ্ছে 1, 1 এর সাথে ওমেগা গুণ করলে মানে 1 এর সাথে ওমেগা গুণ করলে ওমেগা হবে। ওমেগার পাওয়ার হচ্ছে 5, তাহলে এইভাবে লিখতে পারি ওমেগা 3, ওমেগার পাওয়ার 3 ইন্টু ওমেগার পাওয়ার 3, 1 ইন্টু 1, তারপর গুণ করলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে। এবার যদি বলি যে ওমেগার পাওয়ার হচ্ছে 6 বের করো, তাহলে ওমেগার পাওয়ার 6 কে তুমি লিখতে পারো 5 কে, সরি এখানে ভুল লিখছি, ওমেগা টু দি পাওয়ার 5 লেখা যায় ওমেগা কিউব ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার হবে, ঠিক আছে, ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি পাওয়ার 6 কে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 3, 1 ইন্টু 1, তার মানে কত হয়ে যাবে 1। এইভাবে এরপরে যদি আমি তোমাকে বলি যে ওমেগার পাওয়ার 100 এটা বের করো, তখন তো তুমি আবার এরকম করে বের করতে পারবে না, সেই জন্য কি করবে, ওমেগার পাওয়ার যখনই 3 এর বেশি যাবে, যখনই 3 এর বেশি যাবে, দেখো ওমেগা টু দি পাওয়ার 3 হ্যাঁ সবসময় কত হয়ে যায় 1 হয়ে যায়, আর আই এর পাওয়ার কত 4 সবসময় কত হয়ে যায় 1 হয়ে যায়, যে সেই জন্য আই এর পাওয়ার 4 জন্য 4 দিয়ে আই এর পাওয়ার 4 এর থেকে বা 3 এর থেকে বেশি যখন, তখন আমরা ভাগ করি। এবার ওমেগার পাওয়ার 3, সেই 3 দিয়ে আমরা কিন্তু ওমেগার পাওয়ার যখন 3 এর বেশি থাকবে 3 দিয়ে ভাগ করব, যেমন 4কে যদি আমি ভাগ করি ভাগফল হয়ে যাবে তোমার 1 আর ভাগশেষ হয়ে যাবে 1। তাহলে এখানে কি আমি লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 4 কে ডাইরেক্ট আমি লিখতে পারি ওমেগা এই 3 ইন্টু 1, আগের প্রসেসটা 3 প্লাস 1, এবার ভাগশেষটা নিয়ে নিব ওমেগার পাওয়ার 1, ভাগশেষটা নিয়ে নিব ডাইরেক্ট, তাহলে কত পাচ্ছি ওমেগা পাচ্ছি। এবার ওমেগা টু দি পাওয়ার 5 যদি আমি একই রকম করে বের করি 3 দিয়ে ভাগ করতে হবে, একবার ভাগশেষ হয়ে যাবে 2, তাহলে ওমেগা টু দি পাওয়ার 5 লেখা যায় ওমেগার পাওয়ার 3 প্লাস 2, তার মানে ওমেগা স্কোয়ার।
ওমেগা টু দি পাওয়ার 6 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো 2 বাদ যাবে, ভাগশেষ হয়ে যাবে 0। তার মানে ওমেগা টু দি পাওয়ার 6 কে তুমি লিখতে পারো ওমেগা টু দি পাওয়ার 3 দুগুণ 6 প্লাস 0, ওমেগা টু দি পাওয়ার 0 মানে হয়ে যাচ্ছে 1। এবার তোমাকে আমি বললাম যে ওমেগার পাওয়ার 100 বের করো, তাহলে ওমেগার পাওয়ার 100 মানে 3 দিয়ে ভাগ করবে, 33 বাদ যাবে 99, তাহলে এখানে হয়ে যাবে 1 ভাগশেষ। তাহলে ওমেগার পাওয়ার 3 ইন্টু 33 প্লাস হচ্ছে 1, তার মানে ওমেগার পাওয়ার 1। ওমেগার পাওয়ার 1 মানে হচ্ছে ওমেগা, তার মানে ওমেগা টু দি পাওয়ার 100ও যা ওমেগাও কিন্তু সেম জিনিস, ঠিক আছে। তাহলে আজকে এত দূর অবধি করো, তাহলে নেক্সট দিন কি করব, পার্ট 1 আর পার্ট 2 যে ভিডিওটা দিলাম সেই ভিডিওর বেস করে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা সলভ করব, ঠিক আছে। তারপর জটিল সংখ্যার বর্গমূল আছে, আর একটা পার্ট হতে পারে, আর 2টা পার্ট হতে পারে। তো আজকে কিন্তু এতটুকুই থাকলো, তা 2টা পার্ট ভালো মতো দেখবে, তবেই কিন্তু অঙ্কগুলো করতে পারবে।